মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ও বিজয়। পটভূমি: সপ্তম শতাব্দীর শেষ ও অষ্টম শতাব্দীর শুরুতে আরব মুসলিমরা দ্রুত বিভিন্ন অঞ্চলে তাদের শাসন বিস্তার করছিল। সিন্ধু অঞ্চল তখন রাজা দাহিরের শাসনে ছিল, যিনি ছিলেন একজন ব্রাহ্মণ রাজা। এই অঞ্চলটি ছিল ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্তে, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে। অভিযানের কারণ: সরাসরি কারণ দেবল বন্দরের ঘটনা, ৭১০ থেকে ৭১১ খ্রিস্টাব্দ। শ্রীলঙ্কার রাজা হাজ্জাজ বিন ইউসুফকে কিছু উপঢৌকন ও মুসলিম নারী শিশু পাঠাচ্ছিলেন। পথে দেবল বন্দরের কাছে স্থানীয় জলদস্যুরা সেই জাহাজ লুট করে এবং যাত্রীদের বন্দী করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে বন্দীদের মুক্তি ও ক্ষতিপূরণ চাইলে দাহির জানান এটি তার নিয়ন্ত্রণের বাইরে। এই জবাব হাজ্জাজকে ক্ষুব্ধ করে এবং সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘমেয়াদী কারণ: সিন্ধু নদীর বাণিজ্য পথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আরব সাম্রাজ্যের পূর্বমুখী বিস্তার, জলদস্যুতার স্থায়ী সমাধান। মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন তিনি? মুহাম্মদ বিন কাসিম আল সাকাফি ছিলেন উমাইয়া খিলাফতের একজন তরুণ সেনাপতি। অভিযানের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর, কারো মতে ২০ বছর। তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের জামাতা এবং অত্যন্ত মেধাবী সামরিক কমান্ডার। অভিযানের ধাপে ধাপে বিবরণ: ১. প্রথম দুটি অভিযানের ব্যর্থতা। হাজ্জাজ সিন্ধু জয়ের জন্য এর আগে দুটি অভিযান পাঠিয়েছিলেন, উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে, কিন্তু দুটিই ব্যর্থ হয় এবং সেনাপতিরা নিহত হন। তৃতীয় অভিযানে তিনি পাঠান মুহাম্মদ বিন কাসিমকে। ২. অভিযান শুরু ৭১১ খ্রিস্টাব্দ। মুহাম্মদ বিন কাসিম সিরাজ থেকে যাত্রা শুরু করেন প্রায় ৬,০০০ সৈন্য নিয়ে। পরে সংখ্যা বাড়ে। সাথে ছিল উট, ঘোড়া এবং একটি বিশাল পাথর নিক্ষেপকারী যন্ত্র মাঙ্গনেল, যার নাম দেওয়া হয়েছিল আরুস আল ফালাক, অর্থাৎ আকাশের বধূ। ৩. বেবল বিজয় ৭১১ খ্রিস্টাব্দ। প্রথম লক্ষ্য ছিল বন্দর শহর দেবল, বর্তমান করাচির কাছে। শহরটি শক্তিশালী দেওয়াল দিয়ে ঘেরা ছিল এবং এর কেন্দ্রে ছিল একটি বড় হিন্দু মন্দির, যার চূড়ায় লাল পতাকা উড়ত। হাজ্জাজ পরামর্শ দেন সেই পতাকার খুঁটি মাঙ্গনেল দিয়ে ভাঙতে। পতাকা পড়লে রক্ষকদের মনোবল ভেঙে পড়ে এবং শহর জয় হয়। ৪. নেরুনে অগ্রযাত্রা। দেবলের পর মুহাম্মদ বিন কাসিম নেরুন, বর্তমান হায়দারাবাদের কাছে অভিমুখে এগোন। এখানকার বৌদ্ধ ও জাট সম্প্রদায় বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করে, কারণ দাহিরের শাসনে তারা অসন্তুষ্ট ছিল। ৫. সিসাম ও সেহওয়ান জয়। একে একে সিসাম ও সেহওয়ান জয় করা হয়। স্থানীয় অনেক জনগোষ্ঠী, বিশেষত বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দু, আরব বাহিনীকে মুক্তিদাতা হিসাবে স্বাগত জানায়, কারণ তারা ব্রাহ্মণ রাজা দাহিরের অধীনে বৈষম্যের শিকার ছিল। ৬. রাওয়ারের যুদ্ধ ও দাহিরের মৃত্যু ৭১২ খ্রিস্টাব্দ। সিন্ধু নদীর তীরে রাওয়ার নামক স্থানে মুহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয়। দাহিরের বাহিনীতে হাতি, ঘোড়া ও পদাতিক সৈন্য ছিল। যুদ্ধের এক পর্যায়ে দাহিরের হাতিকে আগুনের গোলা দিয়ে আতঙ্কিত করা হয়। হাতি পালিয়ে গেলে দাহির ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। তার মাথা কেটে হাজ্জাজের কাছে পাঠানো হয়। ৭. ব্রাহ্মণাবাদ ও মুলতান বিজয়। দাহিরের পুত্র জয়সিন্ধ ব্রাহ্মণাবাদে আশ্রয় নেন, কিন্তু সেখানেও পরাজিত হন। অবশেষে মুলতান জয়ের মধ্য দিয়ে ৭১৩ খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান সম্পূর্ণ হয়। মুলতানে প্রচুর সম্পদ পাওয়া যায়, যার কারণে আরবরা এটিকে সোনার শহর বলত। বিজয়ের পর শাসন ব্যবস্থা। মুহাম্মদ বিন কাসিমের শাসন ছিল তুলনামূলকভাবে সহনশীল। হিন্দু ও বৌদ্ধদের নিজ ধর্ম পালনের অনুমতি দেওয়া হয়। স্থানীয় অর্থনীতিবিদদের পদে বহাল রাখা হয়। জিজিয়া করের বিনিময়ে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া হয়। বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দির রক্ষা করা হয়। মুহাম্মদ বিন কাসিমের পরিণতি। মাত্র ৩ বছরের শাসনকালের পর ৭১৫ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক ক্ষমতায় এলে হাজ্জাজের বিরোধী হওয়ায় মুহাম্মদ বিন কাসিমকে ইরাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২০ বছর। ঐতিহাসিক গুরুত্ব: এই বিজয়কে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম স্থায়ী রাজনৈতিক উপস্থিতির হিসাবে দেখা হয়। যদিও সিন্ধুর বাইরে তখন আরব শাসন বিস্তার পায়নি, এই অভিযান পরবর্তী শতাব্দীগুলোতে ভারতে ইসলামের বিস্তারের পথ প্রশস্ত করে।